বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অলিম্পিয়াসের কিং অর্থাৎ জিউস কি পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুকর ডক্টর স্ট্রেঞ্জকে হারাতে পারবে নাকি পারবে না সেটিকেই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা জিউস হলো অলিম্পিয়ানদের মধ্যে সবথেকে পাওয়ারফুল গড, যাকে গড অফ দ্য স্কাই বলা হয়ে থাকে। এমনকি জিউস এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে যাকে একবার হারকিউলিস বলেছিল সমস্ত অলিম্পিয়ান গড একসাথে এসেও জিউসকে হারাতে তারা পারবে না। এবং জিউসই আসলে সেই ক্যারেক্টার ছিল যে ক্যারাটোসকে বরাবরের টক্কর দিতে পেরেছিল। অন্যদিকে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে থ্যানোসের সাথে লড়াই করতে পেরেছিল যখন থ্যানোসের কাছে 4টি ইনফিনিটি স্টোন ছিল। এমনকি ডক্টর স্ট্রেঞ্জই সেই ক্যারেক্টার ছিল যে স্কারলেট উইচের মতো বিংকেও শেষ লড়াইয়ের মধ্যেও সে তাকে থামাতে পেরে গিয়েছিল। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব গড অফ দ্য ওয়ার জিউস কি ডক্টর স্ট্রেঞ্জকে হারিয়ে দিতে পারবে নাকি পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুকর ডক্টর স্ট্রেঞ্জ অলিম্পিয়ান গড জিউসকেও হারিয়ে দিতে পারবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা সবথেকে প্রথমে গড অফ দ্য স্কাই জিউসের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। যেহেতু জিউস হলো কিং অফ দ্য অলিম্পাস, এই জন্য তার কাছে অনেকটাই বেশি মনে স্ট্রং এবং পাওয়ারফুল এবিলিটিকেও সে ক্যারি করে থাকে। জিউসের পাওয়ার আসলে এতটাই বেশি পরিমাণে ছিল যার ফলে ক্যারাটোসকে সবথেকে বেশি পরিমাণে শক্তিকে ব্যবহার করতে হয়েছিল জিউসের বিরুদ্ধে। এমনকি জিউস যখন নিজের অ্যাস্ট্রাল ফর্মে চলে আসে তখন তার পাওয়ার এবং এবিলিটিও আরো বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এমনকি আমরা গেম অফ দ্য ওয়ারেও দেখতে পেয়েছিলাম যখন জিউস নিজের অ্যাস্ট্রাল ফর্মে চলে এসেছিল তখন সে ক্যারাটোসকে অতি সহজে হারিয়ে দিতে পারছিল। এমনকি সে ওই সময়ের মধ্যে ক্যারাটোসের উপরেও ভারী পড়তে থাকে। ক্যারাটোস শুধুমাত্র পাওয়ার অফ হোপের জন্যই জিউসকে হারাতে সক্ষম হয়ে গিয়েছিল। জিউসের সবথেকে প্রথম এবিলিটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ। জিউস আসলে পজেস করে থাকে ইনক্রেডিবল লেভেলের স্ট্রেংথকে, যে আসলে ক্রিয়েশনের উপর অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ারফুল হতে পারে। এমনকি জিউসের স্ট্রেংথ এতটাই বেশি ছিল যে আসলে ক্যারাটোসকেও অনেকটা সময় ধরেই চ্যালেঞ্জ দিতে পেরেছিল। এমনকি জিউস এক্সট্রিমলি স্পিডে মুভ করতেও পারত এবং যতটা তাড়াতাড়ি সে লাইটকে কমান্ড করতে পারত সে আসলে ততটাই তাড়াতাড়ি ট্রাভেলও করতে পারত। এবং এটিকে আমরা ক্যারাটোস এবং জিউসের মধ্যে হতে থাকা লড়াইয়ের মধ্যেও দেখতে পেয়েছিলাম। জিউস ওই লড়াইয়ের মধ্যে এতটাই ফাস্ট মুভ করছিল যে যার ফলে ওই লড়াইয়ের মধ্যে ক্যারাটোস জিউসের প্রতি অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়েও যাচ্ছিল। এসব ছাড়াও জিউস অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে। জিউস আসলে এক্সট্রিমলি পানিশমেন্টকে অতি সহজেই সহ্য করে নিতে পারত এবং এর বেস্ট এক্সাম্পল হলো এই যে ক্যারাটোস ব্লেড অফ অলিম্পাসকে অনেকবারই জিউসের বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু এরপরেও জিউস বেঁচে ছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন জিউস আসলে কতটা বেশি পরিমাণে ডিউরেবল। জিউস আসলে অসীম সময় পর্যন্তই লড়াইকে কন্টিনিউ করতে পারত, অর্থাৎ জিউসের কাছে সুপার হিউম্যান স্ট্যামিনাও ছিল। সে আসলে ফ্লাইও করতে পারত, এমনকি তাদের কাছে ওয়েদারকেও কন্ট্রোল করার এবিলিটি ছিল। এবং যেহেতু সে গড অফ দ্য স্কাই ছিল এই জন্য সে ওয়েদারকে পুরোভাবে কন্ট্রোল এবং ম্যানিপুলেটও করতে পারত, যেমন বড় বড় ঝড়কে উৎপন্ন করা, থান্ডার স্ট্রাইককে প্রডিউস করা, এমনকি সে বড় বড় টর্নেডোকেও জেনারেট করতে পারত। এমনকি সে ক্লাউডকে কম্বাইন করে একটি ইলেকট্রিসিটিকেও জেনারেট করতে পারত এবং সে অন্যদের উপর স্পিয়ার অফ লাইটের সাহায্যেও অ্যাটাক করতে পারত। এমনকি সে থান্ডার বোল্টকেও অতি সহজে প্রডিউস করতে পারত, যেগুলো আসলে এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে থাকতো। এবং একটি থান্ডার স্টর্মের সাহায্যে জিউস তার অপোনেন্টের সমস্ত ফোর্সকেই শেষ করে দিতে পারত। এমনকি জিউস নিজের লাইটিং এর সাহায্যে সিল্কেও তৈরি করে নিতে পারত, যেটি আসলে তাকে অনেকটাই বেশি পরিমাণে প্রোটেক্ট করে থাকতো। এমনকি জিউসকে পৃথিবীর কোন রকম অস্ত্র দিয়ে একটু মাত্র ইনজেক্ট করা যেত না এবং জিউসকে শুধুমাত্র ডিভাইন ওয়েপনকে ব্যবহার করে মারা যেতে পারত, যেমন ব্লেড অফ অলিম্পাস। এসব ছাড়াও তার কাছে টেলিপোর্টেশনেরও এবিলিটি ছিল। সে আসলে যে কোনো সময়ের মধ্যেই যে কোনো জায়গার মধ্যেই টেলিপোর্ট হয়ে যেতে পারত, এমনকি সে যে কোনো জায়গার মধ্যেই যাওয়ার জন্য টেলিপোর্টও খুলে ফেলতে পারত। এমনকি তার কাছে রিজেনারেশনেরও এবিলিটি ছিল, অর্থাৎ সে নিজের ইনজুরিগুলোকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পারত। এসব ছাড়াও সে নিজের শেপকেও শিফট করতে পারত, এমনকি সে একটি নিজের ইগল ফর্মেও চলে আসতে পারত। এমনকি সে নিজের সাইজকে নিজের ইচ্ছে অনুসারে ইনক্রিজ এবং ডিক্রিজও করতে পারত। এমনকি সে লেজেন্ড অফ ক্রিয়েচারকেও কমান্ড দিতে পারত যাতে সে নিজের আর্মিগুলোকে বাড়াতে পারে। এমনকি সে যে কোনো ধরনের ক্যারেক্টারে মাইন্ডকেও ম্যানিপুলেট করতে পারত। এমনকি জিউসের কাছে অ্যাস্ট্রাল প্রজেকশনেরও এবিলিটি ছিল, এমনকি সে অন্যদের পাওয়ারকেও অ্যাবজর্ব করতে পারত এবং সে নিজের সাথে সাথে পাওয়ারফুল অস্ত্রকেও অতি সহজেই ক্রিয়েট করে নিতে পারত। এসব ছাড়াও সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। এখান থেকে আপনারা বুঝতে পারছেন জিউসের এবিলিটি গুলো কতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। বন্ধুরা এবার আসা যাক আমাদের পরবর্তী ক্যারেক্টার ডক্টর স্ট্রেঞ্জের কাছে। ডক্টর স্ট্রেঞ্জ মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিংদের মধ্যেও একজন হয়ে থাকে। তার কাছে আসলে অনেকটাই ভিন্ন ভিন্ন ধরনের
ধরনের সুপার পাওয়ার রয়েছে। জিউসের মতোই ডক্টর স্ট্রেঞ্জের কাছেও অ্যাস্ট্রাল ফর্ম রয়েছে এবং এটি ডক্টর স্ট্রেঞ্জের সবথেকে প্রথম পাওয়ারগুলোর মধ্যে একটি হয়ে থাকে। ডক্টর স্ট্রেঞ্জ আসলে নিজের ফিজিক্যাল ফর্মকে ছেড়ে একটি অ্যাস্ট্রাল ফর্মেও চলে আসতে পারবে, যেই ফর্মে থাকার সময় ডক্টর স্ট্রেঞ্জের খাওয়ার এবং ঘুমানোর কোনো রকম দরকার হয়ে থাকে না। এমনকি তখন কোনো রকম জিনিসই তাকে একটু মাত্র ইনজেক্ট করতে পারে না। এমনকি সে ইনভিজিবল হয়ে যেতে পারে ওই ফর্মে থেকে। এবং আপনাদের মধ্যে অনেকেই জানবেন না যে ডক্টর স্ট্রেঞ্জ আসলে একটি কুম্ফু মাস্টার। সে ম্যাজিককে ছাড়াও সে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাটাককেও প্রডিউস করতে পারে। যেমন ভাবে সে মার্শাল আর্ট এবং ক্যারেক্টার মধ্যেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে থাকে। এমনকি ডক্টর স্ট্রেঞ্জ ডোরমামুকেও কমিকের মধ্যে হারিয়ে দিয়েছিল পিওর কুম্ফুকে ব্যবহার করে। এখান থেকে বোঝা যায় ডক্টর স্ট্রেঞ্জের স্কিলগুলো অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে থাকে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জের কাছে টাইমকে ম্যানিপুলেট করা এবং টাইমকে কন্ট্রোল করারও এবিলিটি রয়েছে। এবং আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম টাইমকে ম্যানিপুলেট করার জন্য ডক্টর স্ট্রেঞ্জের টাইম স্টোনের দরকার হয়ে থাকে, কিন্তু মার্ভেল কমিকের মধ্যে এমনটা হয়ে থাকে না। ডক্টর স্ট্রেঞ্জ কমিকের মধ্যে টাইম স্টোনকে ব্যবহার না করেও সে অতি সহজেই টাইমকে ম্যানিপুলেট করতে পারে। এমনকি সে টাইমকে স্লো করতে পারে, টাইমের মধ্যে বিভিন্ন ধরনের লুপকে ক্রিয়েট করতে পারে, এমনকি সে টাইমকে রিভার্সও করতে পারে খুব সহজেই। এমনকি সাল 1947 আসা ডক্টর স্ট্রেঞ্জ কমিকের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ আসলে ডেথের সাথে লড়াই করেছিল, এমনকি সে ডেথকে হারিয়েও দিতে পেরেছিল। এবং এরপরে ডক্টর স্ট্রেঞ্জের সমস্ত ভয় একেবারে চলে গিয়েছিল, অর্থাৎ সে ফিয়ার অফ ডাইং কেও শেষ করে দিয়েছিল। এই জন্য সে পেয়ে গিয়েছিল ইনফাইনাইট লেভেলের লংগিটিভিটিকে, অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জের বয়স কখনোই বাড়বে না, অর্থাৎ ন্যাচারাল কারণে সে কখনোই মারা যাবে না। ডক্টর স্ট্রেঞ্জকে আসলে মারার জন্য ফিজিক্যাল হার্মকে প্রডিউস করতে হবে এবং এই সময়ের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের খাওয়ার এবং ঘুমানোরও দরকার ছিল না। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর স্ট্রেঞ্জ ডেথকেও হারিয়ে দিয়েছিল। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ এনার্জি ব্লাস্টকেও ক্রিয়েট করতে পারে। সেটি আমরা কথা বলি বোল্ড অফ দ্য ডেভেলপমেন্ট হোক বা হোস্টেল অফ সিল্ডারের, ডক্টর স্ট্রেঞ্জের কাছে আসলে এনার্জি ব্লাস্টের পুরোই কালেকশন রয়েছে এবং ডক্টর স্ট্রেঞ্জের এই সমস্ত এনার্জি ব্লাস্ট গুলো আসলে অনেকটা বেশি মনে শক্তিশালী হয়ে থাকে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জের কিছু বড় পাওয়ারদের মধ্যে একটি পাওয়ার হলো স্পিরিট পজেশন, অর্থাৎ সে নর্মাল মানুষের স্পিরিটের সাথে সাথে একটি ডেভিল বিং এর স্পিরিটকেও নিজের সামনে ডেকে নিতে পারে। এমনকি সে ওই ডেভিলের সমস্ত পাওয়ারকে অ্যাবজর্ব করে নিতে পারে। কিন্তু এই এবিলিটিকে ডক্টর স্ট্রেঞ্জ টেম্পোরারির জন্যই ব্যবহার করে থাকে। কিন্তু এই এবিলিটির মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের এই এবিলিটি তাকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে। এমনকি ডক্টর স্ট্রেঞ্জ জিউসের মতোই পোর্টালকেও ক্রিয়েট করতে পারে যে কোনো ডাইমেনশনের মধ্যে চলে যাওয়ার জন্য। এমনকি সে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে টেলিপোর্ট হয়ে চলে যেতে পারে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ টেলিপোর্ট হওয়ার সাথে সাথে ইনভিজিবল হতে পারে এবং ডক্টর স্ট্রেঞ্জের মাইন্ডকে কন্ট্রোল করা একটি ইম্পসিবল কাজ হয়ে দাঁড়ায়। এবং ডক্টর স্ট্রেঞ্জ নিজের জন্য অনেকগুলো ক্লোনকেও তৈরি করে নিতে পারে এবং এটিকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখতে পেয়েছি যখন সে থ্যানোসের বিরুদ্ধে লড়াই করছিল। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জের কাছে টেলিপ্যাথিকেরও এবিলিটি রয়েছে, যার ফলে সে অন্যদের মাইন্ডকেও খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে নিতে পারে। এমনকি সে যে কোনো অবজেক্টকে নিজের মাইন্ডের সাহায্যেই উঠিয়ে নিতেও পারে। এসব ছাড়া ডক্টর স্ট্রেঞ্জের আরেকটি পাওয়ারফুল এবিলিটি হলো সে যে কোনো ক্যারেক্টারের ঘুমের মধ্যেও ঢুকে যেতে পারে এবং এরপরে স্বপ্নের মধ্যে যা যা হচ্ছে সেটিকে সে নিজের ইচ্ছে অনুসারে পরিবর্তন করে দিতে পারে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ জিউসের মতো উঠতে পারে, এমনকি তার কাছে ইউনিভার্স লেভেলের অ্যাওয়ারনেসও রয়েছে এবং তার ইনহ্যান্স কনস্ট্যান্ট এবং তার পাওয়ারফুল ফোকাস এবং মেডিটেশনের জন্য তার কাছে এই পাওয়ার এসে যায় যে যার ফলে সে ইউনিভার্স থেকেও বাইরে গিয়ে সে সমস্ত কিছুকেই সেন্স করতে পারত। ইউনিভার্সের মধ্যে হতে থাকা সমস্ত জিনিসকেই আগে থেকে জেনে যেতেও পারে এবং সে ইউনিভার্সের মধ্যে হতে থাকা সমস্ত ইনসিডেন্টকেই জেনে যেতেও পারে এবং এটিকে ডক্টর স্ট্রেঞ্জ করতে পারে আই অফ আগামাটোর সাহায্যে। ডক্টর স্ট্রেঞ্জ আসলে ছোট থেকে ছোট জিনিসকেও জানতে পেরে যায় যেগুলো আসলে ইউনিভার্সের মধ্যে হয়ে থাকে এবং ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিককে ব্যবহার করে ম্যাজিক্যাল ব্যারিয়ার এবং ম্যাজিক্যাল শিল্ডকেও ক্রিয়েট করতে পারে। এছাড়াও সে ম্যাজিককে ব্যবহার করে থান্ডার বোল্ট এবং থান্ডার স্ট্রাইককেও উৎপন্ন করতে পারে। বন্ধুরা, এখন তো আমরা কথা বললাম ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে। বন্ধুরা, এবার জানা যাক যদি ডক্টর স্ট্রেঞ্জের সাথে জিউসের লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, আসলে এই দুটো বিংই ম্যাজিকের দিকে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট এবং তারা দুজনেই ভিন্ন ভিন্ন ধরনের ম্যাজিককেও প্রডিউস করতে পারে, যেমন টর্নেডোকে জেনারেট করা, ফায়ার স্টর্মকে জেনারেট করা, অ্যাস্ট্রাল প্রজেকশন করা এবং অন্যের মাইন্ডকে কন্ট্রোল করা এবং টেলিপোর্টকে ক্রিয়েট করা এবং পোর্টালকেও ক্রিয়েট করা। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ এবং জিউসের মধ্যে আরো অনেক ধরনের সিমিলার ধরনের পাওয়ার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ডক্টর স্ট্রেঞ্জের থেকে আগিয়ে রয়েছে জিউস, যেমন ফিজিক্যালি জিউস অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ডক্টর স্ট্রেঞ্জের থেকে। এমনকি জিউসকে শুধুমাত্র ডিভাইন অস্ত্রকেই ব্যবহার করে মারা যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডক্টর স্ট্রেঞ্জ জিউসের থেকে অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র।
পিরিয়ড, যেমন টাইমকে ম্যানিপুলেট করাতে এবং অতীতের ইনসিডেন্ট গুলোকে চেঞ্জ করাতে। এসব ছাড়াও সে টাইমকে স্লো করতে পারে, এমনকি সে টাইমকে রিভার্সও করে দিতে পারে। এসব ক্ষেত্রে ডক্টর স্ট্রেঞ্জ জিউসের থেকে আগিয়ে রয়েছে। বন্ধুরা, এখানে আমরা গড অফ ওয়ার এর জিউসের সম্বন্ধে কথা বলছি। এখানে আমরা মাইথোলজিক্যাল জিউসকে নিয়ে কোন রকম কথাই বলছি না। বন্ধুরা, আমার মতে জিউসের সাথে যদি এখানে ডক্টর স্ট্রেঞ্জের লড়াই হয়, তাহলে আমার হিসাবে ডক্টর স্ট্রেঞ্জ জিউসকে হারিয়ে দিতে পারবে। কারণ মার্বেল কমিকের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ জিউসের থেকে অনেক পাওয়ারফুল বিংকেও হারিয়ে দিতে পেরে গিয়েছিল, এবং যার মধ্যে একটি বিং ডেথও ছিল, এবং ডেথ আসলে খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিটি ছিল। কিন্তু এখানে যদি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাটাকের সম্বন্ধে কথা বলা হয়, তাহলে জিউস পুরোভাবে ডক্টর স্ট্রেঞ্জকে ধ্বংস করে দিবে। জিউসের একটি মাত্র ফিজিক্যাল অ্যাটাক যথেষ্ট হবে ডক্টর স্ট্রেঞ্জকে মেরে দেওয়ার জন্য। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডক্টর স্ট্রেঞ্জ ভার্সেস জিউসের এই লড়াইকে কে জিতবে? সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।